তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি, বুকের খাঁচায় বন্দি থেকো ওগো অবুঝ পাখি। আরে জ্যোতি, শুরুতেই আপনাকে চ্যানেলেতে স্বাগতম। আমরা একটু আপনার পরিচয়টা জানতে চাই। আমার জন্ম বেড়ে ওঠা হচ্ছে কুমিল্লাতে, পড়াশোনা সেখানেও কুমিল্লাতেই আমার পড়াশোনা। বর্তমানে ঢাকায় থাকছি। ঢাকায় থাকার একটা মূল রিজন হচ্ছে আমার মিউজিক। পড়াশোনা কোথায় করছেন? আমি পড়াশোনা করছি বর্তমানে কুমিল্লা গভর্নমেন্ট উইমেন্স কলেজে, সমাজকর্ম নিয়ে পড়ছি, ৩য় বর্ষে আছি। এই যে গানের প্রতি এত ভালো লাগা ভালোবাসা কখন থেকে শুরু হলো? স্পেসিফিকভাবে বলতে পারি না। কেন পারি না? যখন আমি দেখলাম যে আমি যখন থেকে বুঝতে শিখলাম, যখন থেকে বেড়ে উঠলাম, তখন থেকে আমি দেখলাম যে আমার গানের প্রতি একটা অন্যরকম একটা ভালোবাসা। এবং এমনটা কিন্তু না যে আমার ফ্যামিলিতে কেউ গান করে বা আমার পুরো বংশের মধ্যে কেউ গান করছে, এমন কিছু না। আমি দেখতাম শুধু আমি গানের প্রতি খুবই আবেগী, খুবই আমার গানের প্রতি ভাল লাগা ভালোবাসা। তো সেখান থেকে আমি খেয়াল করলাম যে এটা বোধহয় আমি এটা নিয়েই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। না, আমরা জানি যতটুকু যে আপনি নিজেই লেখেন, নিজেই সুর করেন, নিজেই গান কবিতাও লেখেন। তো কখন মনে হলো যে না, জ্যোতিকে দিয়ে আসলে কিছু একটা হচ্ছে, বা সাপোর্ট কখন পাওয়া শুরু করলেন? সত্যি বলতে আমি আমার জীবনে আসলে ওই সাপোর্টটা পাইনি, কিন্তু আমি কনফিডেন্স ছিলেন যে আসলে হবে এতটাও কনফিডেন্ট ছিলাম না। কিন্তু আমি সবসময় এটা ভেবেছি যে আমার যদি সত্যিকারে আমার ট্যালেন্টটা যদি সত্যিকারের ট্যালেন্ট হয়ে থাকে, আমি যদি সত্যিকারের ওইভাবে ওইটাকে ভালোবেসে থাকি, বা আমার মন যেটা চাইছে, তাহলে কোনো একদিন কিছু একটা হতে পারে। ওইটা আমার একটা চিন্তাই ছিল, ওটা একটা স্বপ্নের মধ্যে ছিল, ধারণার মধ্যে ছিল। তো ওই দিক থেকে আমি যখন আস্তে আস্তে একটু স্কুলে উঠি, আমি দেখতাম আচ্ছা যে গানগুলো হচ্ছে, এই গানগুলো তো কেউ না কেউ লিখছে, কেউ না কেউ সুর করছে। আমি এই জিনিসটা সবসময় আমার অনেক বেশি কৌতূহল হতো। তখন কিন্তু আমাদের ঘরে আসলে ওই টিভিও ছিল না, ফোনও খুব একটা স্মার্টফোন এলাও ছিল না। আম্মু সবসময় আমাদের পড়াশোনার ব্যাপারে খুবই সিরিয়াস ছিল যে তোমাদের এখন ওইসবের না, মানে বয়স না, আর আমি চাই তোমরা সিরিয়াসভাবে পড়াশোনা করো। তো টিভি থাকলে হচ্ছে কি তোমাদের পড়াশোনাতে একটা সমস্যা হবে, সেদিক থেকে আম্মু টিভি রাখতো না ঘরে। তো আমি চিন্তা করতাম, তা আমার তো ওইভাবে গান করা হতো না, শোনা হতো না, আমি কই গিয়ে গান শুনবো, কি করব। আমার সবসময় মাথায় থাকতো আচ্ছা যে গানগুলো আমরা শুনছি সেগুলো কেউ না কেউ লিখছে, কেউ না কেউ ওই সুরটা দিচ্ছে, ওটা কিভাবে করছে। আমার এই জিনিসটা মাথায় এমনভাবে চেপে ধরে, আমি একটা সময় এরকম করি, একটু ছড়া লিখি। আচ্ছা ছড়া তো লিখলাম, আচ্ছা এই ছড়াটার মধ্যে যদি আমি কোনো একটা সুর দেই তাহলে কি এটা গান হয়ে যাবে, আমার মধ্যে এরকম একটা ব্যাপার ছিল। এরপর থেকে আস্তে আস্তে করে কবিতা লিখতে শুরু করি, কবিতার পর একটা সময় গিয়ে গান লিখতে শুরু করি, সুর করতে শুরু করি। এগুলো একটা আমার এক ধরনের পাগলামো ছিল। কাদের দেখে বা কাদের আসলে গানের দিক থেকে আইডল মনে হয়, যে তাদের ভালো লাগা বা তাদের গান শুনে আসলে নিজেরও মনে হয়েছে যে আমি একটু গান করি? এটা শোনাটা আসলে আম্মুর কাছ থেকে। আম্মু মানে ওনাদের গান অনেক বেশি শুনতো, তো ওটা থেকে আরও বেশি অনেক ভাল লাগতো। ওনাদের কণ্ঠ আমাকে অনেক বেশি টানতো। যেমন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম আছেন, প্রয়াত শিল্পী শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যার আছেন, রুনা লায়লা ম্যাম আছেন, তারপরে আরও আছেন কনক চাপা ম্যাম আছেন। মানে ওনাদের গান হচ্ছে আমি এত বেশি পছন্দ করতাম, এত বেশি ভালোবাসতাম। আমার মা আমার থেকে বেশি ভালোবাসতো, তা আম্মুকে দেখে দেখে বেশি শোনা আর কি। বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের সাথেও আপনি গান করেছেন। এই মানুষটা সম্পর্কে, যেহেতু আপনাদের এলাকারই মানুষ, তার প্রতি ধারণা কেমন ছিল এবং দেখা হওয়ার পরে মানে কেমন লাগছে তাকে? উনি তো আমার কাছে এক প্রকার মানে ড্রিম, যে কেননা ওনার গান তখন থেকে শুনেছি যখন হচ্ছে যে ওই যে রেডিওতে যে ক্যাসেট থাকে না, ওরকম আমাদের ঘরেও একটা ট্যাপ রেকর্ডার ক্যাসেট ছিল আমাদের বাসায়, আম্মুর একটা ছিল। তো সেখানে এত বেশি আসিফ ভাইয়ার ক্যাসেট ছিল, এত প্রিয়া, তারপরে মানে যে ওপাশানি, অনেক গান, এমনও অনেক গান হচ্ছে শুনতে না চাইলেও বাড়ির আশেপাশে বাজতো, সেটা তো বাজতোই। ইভেন আমার ছোট মামা আসিফ ভাইয়ার গান এত বেশি পছন্দ করে যে ওনার খুবই বিগ ফ্যান।
আমার ছোট মামা, বা আমাদের ফ্যামিলিতেও হচ্ছে ভাইয়ার অনেক ক্যাসেট ছিল। আমি ওইখান থেকে যে আসিফ আকবর এটাও জানতাম উনি আমাদের কুমিল্লার সন্তান, কিন্তু কখনো ওনার সাথে দেখা হওয়ার ব্যাপারটা আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। এবং আমি সবসময় ভাবতাম কোনো একদিন যদি আমি গান নিয়ে কিছু করতে পারি, আমার কি আসিফ আকবর ভাইয়ের সাথে দেখা হবে, অ্যান্ড সেটা হয়ে গেল। যে গান নিয়ে এত আলোচনা, ওই গানটা একটু শুনতে চাই। আমাদের গানটা তুমি শুধু তোমারই মতো লিখেছেন মেহেদী হাসান লিমন ভাইয়া, সুর করেছেন খুবই গুণী মানুষ, পছন্দের মানুষ নাজির মাহমুদ ভাইয়া, এবং সঙ্গীত আয়োজন করেছেন মুশফিক লিটু ভাইয়া। আর ভিডিওতে আমি আর তারেক ভাইয়া ছিলাম, এবং ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান ভাইয়া। তোমার ভাষা বোঝে এমন কলম যদি পাওয়া যেত, তবে আমি লিখে দিতাম তোমায় ভালোবাসি কত। তোমার ভাষা বোঝে এমন কলম যদি পাওয়া যেত, তবে আমি লিখে দিতাম তোমায় ভালোবাসি কত। পৃথিবীর কোনো উপমা হয় না তোমার তুলনা, পৃথিবীর কোনো উপমা হয় না তোমার তুলনা, তুমি শুধু তোমারই মতো। তোমার ভাষা বোঝে এমন কলম যদি পাওয়া যেত, তবে আমি লিখে দিতাম তোমায় ভালোবাসি কত। গানের বাইরে একটু কথা বলতে চাই। আপনি প্রায় সময় পশু পাখিদের প্রতি একটা আলাদা ভালো লাগা প্রকাশ করেন, যেটা একটু আগেও আমরা দেখছিলাম যে এখানে কিছু কুকুর ছিল, আপনি সেগুলোকে খাওয়াচ্ছিলেন। তো এই ভালোবাসাটা বা ভালো লাগাটা আসলে কেন? পশু পাখি প্রকৃতি তাদের প্রতি আমার একটা ভালোবাসা ভালো লাগা কাজ করে গানের মতো করেই। আমি আমার খুব মানুষদের মধ্যে না থাকলেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার প্রকৃতি বা ওদের কাছে ধারে থাকলে আমার ভালো লাগে। কারণ আমি সবসময় এটা ফিল করি যে আপনার জীবনে এটা জরুরি না যে আপনার জীবনের প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা সময় আপনার শুধু মানুষদের সাথেই কাটাতে হবে, এরকমটা আমি কখনোই জরুরি মনে করি না। আপনি একটু প্রকৃতির মাঝে থাকলেন, আপনার যেমন আমার বিড়াল খুবই ভাল লাগে, আপনি বিড়াল পশু পাখি তাদের সাথে একটু টাইম স্পেন্ড করলেন। ওরা তো আসলে কথা বলতে পারে না, কিন্তু ওরা টান ভালোবাসাটা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে এবং ওইটার প্রতিক্রিয়া ওরা দেখাতে পারে। তো আমি এটা বিশ্বাস করি এই পৃথিবীটা আসলে শুধুই মানুষদের জন্য না, এই পৃথিবীটা পশু পাখি প্রকৃতি মানুষ সবাইকে নিয়ে পৃথিবী। তো আমাদের আসলে তাদের প্রতিও ভালোবাসা প্রকাশ করা উচিত, দেখা উচিত, আমি এটা মনে করি। যারা গান প্রেমী তাদের উদ্দেশ্যে কি বলবেন? সবে মাত্র আমার যাত্রা শুরু হয়েছে, জানি না কত দূর যেতে পারবো, তবে আমার খুবই ইচ্ছে আছে আমাদের বাংলা গানের জগতে কিছু ভালো গান আমি যেন উপহার দিয়ে যেতে পারি, সেটা আমার ইচ্ছে। এবং দর্শক শ্রোতাদের কাছে আমার আবেদন যে আপনারা ভালো কাজগুলোকে বেশি বেশি করে অ্যাপ্রিসিয়েট করুন, নতুন যারা কাজ করছে ভালো কাজ করছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করুন, ভালো কাজের সাথে থাকুন, সাপোর্ট করুন, এইটুকু আমার ইচ্ছে। না শীতে রাধের কুঞ্জে না লাগি তো মায়া, দেখা দিয়া বানাই গেলা পীড়িতের বেহায়া। না শীতে রাধের কুঞ্জে না লাগি তো মায়া, দেখা দিয়া বানাই গেলা পীড়িতের বেহায়া। হইয়া পাগল সন্ধান করি তোমারে তোমারে শ্যাম বন্ধু রে, কি জ্বালা দিয়া গেলা অন্তরে শ্যাম বন্ধু রে, কি জ্বালা দিয়া গেলা অন্তরে।